আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারত বাংলাদেশের জমি দখল করেছে। গত কয়েক সপ্তাহে বাংলাদেশের সংবাদ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রাজনৈতিক আলোচনায় এই অভিযোগটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এমনকি 8 থেকে 11 জুন নয়াদিল্লিতে বিএসএফ এবং বিজিবির মহাপরিচালকদের যে বৈঠক হয়েছে 4 দিনের, সেই বৈঠকেও এই বিষয়টি আলোচিত হয়েছে, এই প্রসঙ্গ উঠেছে। আমি গতকাল এই 4 দিনের বৈঠকের কি আলোচনা হয়েছে, সেখানে জয়েন্ট ডিক্লারেশন কিছুই বেরোয়নি, কিন্তু তা সত্ত্বেও সেখানকার একটা রিপোর্ট আপনাদের দিয়েছি গতকাল একটি এপিসোড করে, এবং সেই এপিসোডে এটাও বলেছি যে এই বৈঠকে আসলে কিছুই প্রাপ্তি হয়নি। মানে যে বিষয়গুলি নিয়ে মূল আলোচনা, পুশ ইন বা পুশ ব্যাক একটি, দ্বিতীয়টি হচ্ছে বর্ডার ফেন্সিং এবং তৃতীয়টি হচ্ছে বর্ডার কিলিং। আর এছাড়া বাংলাদেশ এই বর্ডার ফেন্সিং প্রসঙ্গে উঠেছিল যে ভারত নাকি বাংলাদেশের বেশ কিছু জমি দখল করে নিয়েছে। এই ব্যাপারটি নিয়ে আলোচনা হয়েছে এবং আমি বলেছি গতকালই যে এই আলোচনায় কোনো ফ্রুটফুল রেজাল্ট অর্থাৎ সমাধান কিছু আসেনি। এবং তারপরে গতকালই সন্ধেবেলায়, গতকালই বেরিয়েছে বিকালে যে এর যে জয়েন্ট ডিক্লারেশন, সেই ডিক্লারেশনও দেখা গেছে যে বৈঠক শেষ হয়েছে কোনো রকম কিছু প্রাপ্তি বা সিদ্ধান্ত বা যে সমস্যার সমাধান সেগুলো ছাড়াই শুধু কথা হয়েছে যে ভবিষ্যতে যখনই আসবে তখন নিচু স্তরে আলোচনা হবে, এইটাই বলা হয়েছে। তো যাই হোক, এইবার আজকে সেই বিষয়টি নিয়ে একটা যে কথাটি বললাম যে গত সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে এই বিষয়টি আলোচিত হচ্ছে যে ভারত নাকি এত কিলোমিটার, কেউ বলছেন 6 কিলোমিটার, কেউ বলছেন 36 কিলোমিটার। কিলোমিটার এরিয়া হয় না, এরিয়া হয় বর্গ কিলোমিটার, মানে দৈর্ঘ্য এবং প্রস্থ দুটো মিলিয়ে এলাকা হয়। সুতরাং যারা এইভাবে সমালোচনা করছেন তারা মূল যাকে বলে বিসমিল্লাহ ভুল সেটা করছেন। বাংলাদেশ সরকার বলছে সীমান্তের বিভিন্ন স্থানে ভারত একতরফাভাবে বেড়া, রাস্তা, বাংকার এবং অন্যান্য অবকাঠামো নির্মাণ করছে, এমনকি কূটনৈতিক প্রতিবাদও জানানো হয়েছে। অন্যদিকে ভারত বলছে তারা নিজেদের ভূখণ্ডের ভেতরেই কাজ করছে, কোনো জমি দখল করা হয়নি। তাহলে সত্যিটা কোথায়? ভারত কি আসলেই বাংলাদেশের ভূখণ্ড দখল করেছে, নাকি পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছে একটি বহুল আলোচিত কিন্তু বহুল ভুল বোঝা বিষয়? আর সেই বিষয়টি কি জানেন? বিষয়টি হলো 150 গজ নিয়ম। মানে যে জিরো লাইন থেকে নাকি 150 গজ দূরে কোনো পাকা নির্মাণ সেটা করতে পারবে ভারত। এই বিষয়টি আবার বলছি বহুল আলোচিত কিন্তু বহুল ভুল বোঝা একটি বিষয়, এই 150 গজের নিয়ম। কেন? সেই আলোচনায় আমরা আসব, তবে আবেগ দিয়ে নয়, দলিল দস্তাবেজ দিয়ে, আন্তর্জাতিক চুক্তি এবং সীমান্ত আইনের আলোকে আমরা বিশ্লেষণ করব এই বিষয়টি। প্রথমে আসি, অভিযোগটি আসলে কি। সম্প্রতি বাংলাদেশ সরকার ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে যে সীমান্তের বহু স্থানে ভারত একতরফাভাবে অবকাঠামো নির্মাণ করছে। বাংলাদেশের বক্তব্য অনুযায়ী 68টি জায়গাতে বিদ্যমান নির্মাণ নিয়ে তাদের আপত্তি রয়েছে, কিন্তু এই 68টি জায়গা কোথায় তার কিন্তু স্পষ্ট কিছু বলেনি। আরও তাদের দ্বিতীয় অভিযোগ
৮৬টি স্থানে নতুন নির্মাণ পরিকল্পনা নিয়ে বাংলাদেশের উদ্বেগ রয়েছে। তৃতীয়ত, এসব নির্মাণের আগে বাংলাদেশকে যথাযথভাবে জানানো হয়নি। এই বিষয়টি শুধু কূটনৈতিক পর্যায়ে নয়, সম্প্রতি অনুষ্ঠিত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও উত্থাপিত হয়েছে। বাংলাদেশের মূল বক্তব্য হলো, সীমান্তের কাছাকাছি কোনো স্থায়ী অবকাঠামো নির্মাণের আগে দুই দেশের মধ্যে আলোচনা ও সম্মতি থাকা উচিত এবং যে কোনো নির্মাণ হতে পারে ১৫০ গজের বাইরে। কোথা থেকে ১৫০ গজ? জিরো লাইন থেকে ১৫০ গজ। এই ১৫০ গজ নিয়ম আসলে কি? এখন আসি পুরো বিতর্কের কেন্দ্রীয় বিষয়টিতে। বাংলাদেশ ও ভারতের সীমান্ত নিয়ে আলোচনা হলেই একটি কথা শোনা যায়, ১৫০ গজের মধ্যে কিছু নির্মাণ করা যায় না। কিন্তু বাস্তবতা হলো এই বক্তব্য একেবারেই সঠিক নয়। অনেকেই মনে করেন আন্তর্জাতিক আইনে নাকি সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে কোনো দেশ কিছু নির্মাণ করতে পারে না। এটা একেবারে ডাহা ভুল ধারণা। আসলে ১৫০ গজ নিয়ম কোনো আন্তর্জাতিক সীমারেখা নয়, এটা কোনো নতুন সার্বভৌম সীমানাও নয়, এমনকি এটি এমন কোনো আইনও নয় যা বলছে ১৫০ গজের মধ্যে নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ। বরং এটি মূলত সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত একটি প্রশাসনিক ও কূটনৈতিক ব্যবস্থা। এর উদ্দেশ্য ছিল সীমান্তের খুব কাছাকাছি এমন কোনো নির্মাণ না করা যা অপর দেশের নিরাপত্তা উদ্বেগ সৃষ্টি করতে পারে। অর্থাৎ এই ১৫০ গজ নিয়ম মানে যেটা বলা হচ্ছে, ১৫০ গজের মধ্যে কিছু করা যাবে না, এটা নিষিদ্ধ এলাকা নয়, বরং এটা আলোচনা ও সমন্বয়ের এলাকা। আর এখানেই পুরো বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি লুকিয়ে আছে। বাংলাদেশের ব্যাখ্যা বনাম ভারতের ব্যাখ্যা, এই বিষয়টা নিয়ে একটু দেখে নিই। বাংলাদেশের অবস্থান হলো, সীমান্ত থেকে ১৫০ গজের মধ্যে স্থায়ী অবকাঠামো নির্মাণের আগে দুই দেশের সম্মতি প্রয়োজন। তাই ভারত যদি একতরফাভাবে রাস্তা, বাংকার, বিএসএফ ক্যাম্প বা কাঁটাতারের বেড়া নির্মাণ করে, তাহলে তা বিদ্যমান সীমান্ত ব্যবস্থাপনা চুক্তির চেতনার বিরুদ্ধে যায়। অন্যদিকে ভারত কি বলছে? ভারতের অবস্থান একেবারেই আলাদা। ভারত বলছে, যতক্ষণ নির্মাণ ভারতের আন্তর্জাতিকভাবে স্বীকৃত ভূখণ্ডের ভেতরে হচ্ছে, ততক্ষণ ভারত নিজের নিরাপত্তার জন্য অবকাঠামো নির্মাণের অধিকার রাখে। ভারতের যুক্তি হলো, ১৫০ গজ কোনো নতুন সীমান্ত নয়, এটা সার্বভৌমত্বের প্রশ্নও নয়। ভারত চাইলে ১৫০ গজ কেন, জিরো লাইন থেকে জিরো লাইনের বাইরেই ৫ গজের মধ্যে, ১০ গজের মধ্যেও, এমনকি জিরো লাইনের ওপরেও ভারত তাদের সীমান্ত, তাদের অবকাঠামো তৈরি করতে পারে। এটি কেবল একটি তাহলে ১৫০ গজটা কোত্থেকে এলো? এটা একটা প্রশাসনিক নির্দেশনা ছিল। অর্থাৎ দুই দেশ একটাই নথিকে ভিন্নভাবে ব্যাখ্যা করছে এবং বর্তমান বিরোধের একটা মূল উৎস হচ্ছে সেখানেই। এখানে আপনারা জানেন ১৯৭৫-এর একটা সীমান্ত চুক্তি হয়েছিল ভারত এবং বাংলাদেশের, আর ২০১১-র প্রোটোকল এবং ২০১৫ স্থল সীমান্ত চুক্তিও হয়েছে দুই দেশের মধ্যে। সবাই ১৯৭৫টা বলে থাকেন, আর কিন্তু ২০১১ এবং ১৫-র কথা বলেন না। ২০১১ সালের প্রোটোকল এবং ২০১৫ সালের স্থল সীমান্ত চুক্তি ভারত বাংলাদেশের, সেখানে কি ১৫০ গজের মধ্যে কোনো নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে? আবার বলি যে ২০১১-র প্রোটোকল এবং ২০১৫-এ ভারত বাংলাদেশের যে স্থল সীমান্ত চুক্তি হয়েছে,
সেই চুক্তিতে কি 150 গজের মধ্যে নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে? না। 2011 সালের প্রোটোকলের মূল বিষয় ছিল ছিটমহল সমস্যা, অসমাপ্ত সীমারেখা, অ্যাডভার্স পজেশন, সীমান্ত চিহ্নিতকরণ, এই 4টি বিষয়। আর 2015 সালের স্থল সীমান্ত চুক্তি কার্যকর হওয়ার মাধ্যমে ভারত ও বাংলাদেশের সীমান্তের চূড়ান্ত আইনি অবস্থান নির্ধারিত হয়। কিন্তু কোথায় বেড়া হবে, কোথায় রাস্তা হবে, কোথায় বিএসএফ বা বিজিবি পোস্ট হবে, এসব বিষয় ওই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মধ্যে কোনো আলোচ্য বিষয় ছিলই না। অর্থাৎ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট বা এলবিএ এটা নির্ধারণ করে দিয়েছিল কোন জমি ভারতের আর কোন জমি বাংলাদেশের। কিন্তু 150 গজের মধ্যে কি ধরনের অবকাঠামো হবে সেটাই এলবিএ এই এগ্রিমেন্টে আদৌ বলা হয়নি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যা জন আলোচনায় প্রায়ই ওঠেই না। এমনকি 2011 এবং 2015 চুক্তি কি ছিল সেটা বাংলাদেশে যারা আজ সেখানে এই শাসন ক্ষমতায় আছেন তারাও জানেন কি না আদৌ, আমাদের সন্দেহ আছে, আমার সন্দেহ আছে। তাহলে এই পরিস্থিতিতে বাংলাদেশের বেশ কিছু জমি ভারত দখল করে নিয়েছে, এই অভিযোগ কতটা শক্তিশালী? আসুন আসল প্রশ্নে আসা যাক। ভারত কি বাংলাদেশের জমি দখল করেছে? এই প্রশ্নের উত্তর দিতে হলে দুটো বিষয় দেখতে হবে। প্রথমত, ভারত কি আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমারেখা অতিক্রম করেছে? এটা দেখতে হবে। আর দ্বিতীয়ত, ভারতের কোনো স্থাপনা মানে কোনো রাস্তা, কাঁটাতারের বেড়া, বিএসএফ ক্যাম্প এগুলো কি বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে প্রবেশ করেছে? যদি এর উত্তর হ্যাঁ হয় তাহলে বলবো ভারত বাংলাদেশের জমি দখল করেছে, সেক্ষেত্রে বাংলাদেশের অভিযোগ গুরুত্বপূর্ণ। কিন্তু যদি ভারত তার নিজের স্বীকৃত ভূখণ্ডের ভেতরে নির্মাণ করে থাকে তাহলে বিষয়টি জমি দখল নয়, এটি সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে দুজনের মধ্যে প্রশাসনিক বোঝাপড়ার কেবল বিরোধ, কিন্তু কোনো চুক্তি ভঙ্গ নয়। আর ভারত যদি বাংলাদেশের জমি দখল করতে চাইতো তাহলে 1971-এই করে ফেলতে পারত। কারণ পাকিস্তানি সেনা তারা কাদের কাছে আত্মসমর্পণ করেছিল? কাদের কাছে? বাংলাদেশ সেনার কাছে, বাংলাদেশ সরকারের কাছে, কারোর কাছে নয়। পাকিস্তান সেনা আত্মসমর্পণ করে বাংলাদেশকে তুলে দিয়েছিল ভারতীয় সেনার হাতে। এ কথা কেউ অস্বীকার করবেন? যদি অস্বীকার করেন তাহলে বলুন। আমাদের এখানে বাংলাদেশের বহু মানুষ চ্যানেল দেখছেন, তারা মতামতে দেবেন যে বাংলাদেশের কাছেই পাকিস্তান শাসনভার তুলে দিয়ে চলে গেছে। আদতেও তা নয়, পাকিস্তান চলে গেছে ভারতীয় সেনার কাছে, বাংলাদেশের দখল দিয়ে তারা আত্মসমর্পণ করেছে। তো সেদিনই তো ভারত দখল করে নিতে পারত বাংলাদেশকে। ভারত আজ পর্যন্ত এত দেশের বর্ডার আছে, কেউ বলেনি যে ভারত, হ্যাঁ সীমান্ত নিয়ে ছোটোখাটো যে ভুল বোঝাবুঝি আছে, কিন্তু জমি দখল করেছে ভারত আর তার কোনো দেশের, প্রতিবেশী দেশের, এই অভিযোগ আজ অবধি আসেনি। সুতরাং যদি ভারত তো বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে গিয়ে কোনো নির্মাণ করেনি তাহলে বিষয়টি জমি দখল নয়, এটি সীমান্ত ব্যবস্থাপনা ও চুক্তির ব্যাখ্যা নিয়ে, মানে প্রশাসনিক চুক্তির ব্যাখ্যা নিয়ে বিরোধ। এখনো পর্যন্ত প্রকাশ্যে এমন কোনো সরকারি মানচিত্র বা যৌথ জরিপ সামনে আসেনি যা স্পষ্টভাবে দেখায় যে ভারত বাংলাদেশের স্বীকৃত ভূখণ্ড দখল করেছে, তা সে 6 কিলোমিটার হোক বা 1 কিলোমিটার হোক। তাই বর্তমান তথ্যের ভিত্তিতে জমি দখল অভিযোগকে বলা যায় এটা মিথ্যা, এটা ভুল।
বাংলাদেশ অন্যায়ভাবে এই অভিযোগ করছে ভারতের বিরুদ্ধে। সব শেষে বলা যায়, বর্তমান ভারত বাংলাদেশ সীমান্ত বিতর্কের কেন্দ্রে রয়েছে 150 গজ নিয়মের ব্যাখ্যা, এছাড়া আর কিচ্ছু নয়। বাংলাদেশ মনে করছে এটি এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সীমান্তের কাছাকাছি নির্মাণের আগে দুই দেশের সম্মতি নিশ্চিত হওয়া উচিত। আর ভারত মনে করছে এটা কোনো বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নয়, এটা কোনো চুক্তিতে এ ধরনের কথা লেখা হয়নি। এবং সর্বশেষ চুক্তি 2011 প্রোটোকল এবং 2015 ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের মধ্যে এই বিষয় নিয়ে একটি কথাও বলা হয়নি। 1975-এও এই ধরনের কোনো কথা বলা হয়নি। কারণটা কি আছে? এটা সম্ভব নয়। বহু জায়গায় নদী আছে, জলা জায়গা আছে ইত্যাদি নানা যে অসুবিধার কারণে একেবারে জিরো লাইন থেকে 150 গজ দূরে গিয়ে করতে হবে এমন কোনো কথা নয়। ওই 150 গজটাও ভারতের জমি। যে জিরো লাইন থেকে 150 গজ ভেতরে যেখানটায় চলে যাওয়ার কথা বলছে সেটা ভারতের জমি। ভারত তার নিজের জমি তো করবে। আর পৃথিবীর কোনো দেশে এই রকম কোনো নিয়ম নেই যে 100 গজ, 150 গজ, 200 গজ জিরো লাইন থেকে সরে গিয়ে তারপরে সেখানে তারা সেই দেশ তাদের স্থাপনা করতে পারবে। এরকম নিয়ম কোনো জায়গাতে নেই। সুতরাং এই 150 গজ নিয়ম মানে নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ, এর ধারণা ভুল। এবং 150 গজের মধ্যে কোনো নির্মাণ হলেই সেটি জমি দখল হয়ে যায়, এ কথাও আইনি দৃষ্টিকোণ কোনো সভ্য চিন্তার মধ্যে এটা আসে না। চূড়ান্ত প্রশ্ন একটাই, চূড়ান্ত ব্যাপার যেটা, সেটা হচ্ছে ভারত আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমারেখা অতিক্রম করেছে কি না। মানে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের মধ্যে গিয়ে কোথাও দখল নিয়েছে কি না। যদি করে থাকে তাহলে দখল নিয়েছে, কিন্তু করেনি। একটা উদাহরণ বাংলাদেশ যদি দিতে পারে তাহলে ভারত মানবে তারা জমি লঙ্ঘন, তারা দখল করেছে বাংলাদেশ। আর যদি না করে থাকে তাহলে বাংলাদেশের এই প্রসঙ্গ নিয়ে একটি কথা বলা উচিত নয়, বরং শুধু ঝগড়া বাঁধাবার জন্যে ঝগড়া বাঁধানো, এই জিনিসটা কিন্তু বাংলাদেশ করে যাচ্ছে। যে 150 গজের দূরে গিয়ে নির্মাণ করতে হবে, কাঁটাতারের বেড়া, 80 কিলোমিটার কাঁটাতারের বেড়া রাতারাতি কেটে নিয়ে গেল। আবার বলছি, ভারত এই যে মিটিং হয়ে গেল 8 থেকে 11 এই 4 দিন দিল্লিতে বিএসএফ বিজিবির মহাপরিচালকদের মধ্যে, সেখানে ভারত পরিষ্কার বলে দিয়েছে ভবিষ্যতে যদি এই রকমভাবে কাঁটাতার কেটে নেওয়ার কোনো ঘটনা চেষ্টা করে ভারত কিন্তু চরম ব্যবস্থা নেবে। রক্তগঙ্গা বয়ে যদি যায় সেটাতেও অবাক হওয়ার কিছু থাকবে না। আর যারা বলছে সীমান্তে ওই বর্ডার কিলিং, সেটা তো আমি গতকালকের ভিডিওতেও বলেছি। সালাউদ্দিন আহমেদ বলেছেন ভারত তার নিজের জমিতে, তার স্বীকৃত জায়গাতে, সেখানে যদি তাদের আইন অনুযায়ী ট্রেসপাসিং, অবৈধ অনুপ্রবেশ, চোরাকারবারি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে তাদের আইন অনুযায়ী যদি গুলি করেও মারে কাউকে, সেটাও ভারত তার নিজের আইনে রয়েছে, সেখানে মানবাধিকার লঙ্ঘনের ব্যাপার নেই। আর একটা প্রশ্ন বাংলাদেশের মানুষকে করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা বলুন তো, সীমান্ত বর্ডার কিলিংয়ে শুধু বাংলাদেশিরা মরে কেন? কারণ তারাই পেরিয়ে ভারতে আসতে চায়। হ্যাঁ, অনেক সময় দেখা গেছে শেখ হাসিনার আমলে, সম্ভবত 2008-9 ওই সময়টাতে, সেখানটাতে বেশ কিছু ভারতীয় সেনাকে বাংলাদেশে বিএসএফকে ধরে নিয়ে গিয়ে সম্ভবত 18-20 জনকে হত্যা করা হয়েছিল। সেটা ভারতের মধ্যে ঢুকে গিয়ে এই জিনিসটা করেছিল তখন বিডিআর। তারপরে বিডিআর নিয়ে অনেক সমস্যা হয় ইত্যাদি, এগুলো এই আলোচনার মধ্যে বিষয় নয়। শুধু প্রশ্ন হলো, বাংলাদেশ যদি মনে করে ভারতের সাথে ঝগড়া বাঁধিয়ে সে বেঁচে থাকবে, ভালোভাবে বাঁচবে, খুব ভুল ধারণা। ওই 150 গজ ফেন্সিং দিতে দেব না, কিংবা পুশব্যাক, আমাদের লোক বাংলাদেশের মানুষ তাদেরকে পুশব্যাক করে পাঠালে তাদের গ্রহণ করা হবে না, পৃথিবীর কোনো শক্তি, তা সে জাতিসংঘ হোক আর আমেরিকা হোক আর পশ্চিমা শক্তি হোক, কেউ এসে ভারতকে
ফেন্সিং দিয়ে আটকাতে পারবে না, কেউ এসে ভারতকে পুশব্যাক থেকে পেছনে হটাতে পারবে না। আমি বারবার বলেছি একটাই কথা, সেটা হচ্ছে বাংলাদেশের সরকার পায়ে পা দিয়ে ঝগড়া না করে আলোচনায় বসুন। আমি বারবার বলেছি যে ওয়ার্ক পারমিট দিয়ে যাতে একটা বিরাট সংখ্যক বাংলাদেশি ভারতে থাকতে পারে সেই ব্যবস্থা করুন। তার জন্যে এই যে সরকার আছে এদের মাথায় এই সব বিষয় নেই। আর যদি বাংলাদেশে শেখ হাসিনা থাকতেন তিনি এইভাবে ঝগড়া করতেন না। তিনি ভারতের যে জিরো টলারেন্স এই নীতি দেখে এই নীতিটাকে মেনে নিয়ে তিনি কত বাংলাদেশি ভারতে এসে কাজ করবে সেই ব্যাপারগুলো দেখতে পারতেন। কিন্তু বাংলাদেশ তো সে পথে চলছে না। এখন সম্পর্ক আরও খারাপ হবে, তাতে বাংলাদেশের লাভ হবে না, এটা বলে দিলাম। তাই পাকিস্তানের সাথে আর চীনের সাথে যতই তাদের সাথে প্রেম প্রীতি করুক না কেন, আবার দেখা হবে পরবর্তী আলোচনায় পরবর্তী বিষয় নিয়ে। এখনকার মতো এখানেই রাখছি। ধন্যবাদ।